ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে বাবা ছেলে সহ ৫ জনের। আহত ৪ জন হাসপাতালে। হতাহতরা বেশিরভাগই গরু ব্যবসায়ী। গাড়ি চলে, এখানে একটা হাট আছে, এখানে একটা মাদ্রাসা আছে, এখানে একটা বাজার আছে। মিনিমাম 2টা স্পিড ব্রেকারের দরকার দুই পাশে। স্থানে একটা মাহিন্দ্রা এবং বিপরীতে আর একটা বড় বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন মারা গেছে। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু। ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে দুর্ঘটনা। নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্ত দিয়ে আজও 32 জনকে পুষেন। চাঁপাইনবাবগঞ্জে বর্ডারের এপারে ঢুকে পড়া এক বিএসএফ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। নতুন নতুন গ্রাম প্লাবিত, বাড়ছে ভোগান্তি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে বাবা ছেলে সহ 5 জনের। আহত হয়েছেন আরও 4 জন। সকালে 6:30টায় বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কে এই ঘটনা হয়। পুলিশ জানায় মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে টেকেরহাট যাচ্ছিল। বাবলাতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী মিজান পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 4 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন মাদারীপুরের শিবচরের ইব্রাহিম সর্দার, তার ছেলে মনির সর্দার, একই এলাকার তারা মিয়া ও ভাঙ্গা উপজেলার মিজানুর রহমান। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তারা সবাই মাহিন্দ্রার আরোহী ছিলেন। স্থানীয় জানায় হতাহতদের বেশিরভাগই গরু ব্যবসায়ী। বেপরোয়াভাবে গাড়ি চলে, এখানে একটা হাট আছে, এখানে একটা মাদ্রাসা আছে, এখানে একটা বাজার আছে। এই মর্মে এইখানে আমাদের মিনিমাম 2টা স্পিড ব্রেকারের দরকার দুই পাশে। স্থানে একটা মাহিন্দ্রা এবং বিপরীতে আর একটা বড় বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে 4 জন মারা গেছে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী ফরিদপুরের ভাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম হিমেল। হিমেল, আপনি তো সেখানে অবস্থান করছেন, আমাদের একটু জানাবেন মরদেহ কি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং আহতদের কি অবস্থা? এই মুহূর্তে আমি কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছি। আমার পিছনেই সেই দুর্ঘটনা কবলিত যে 3 হুইলার বা মাহেন্দ্র, সেই মাহেন্দ্রটি রয়েছে। এটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়কের পাবনাতলা বাস স্ট্যান্ড, যেটি এই স্থানের নাম। একটু বলে রাখি যে এই ভাঙার উপর দিয়ে কিন্তু ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা, যেটি দুটি ব্যস্ততম মহাসড়ক গেছে এবং হচ্ছে ঈদযাত্রা শুরু অনেকটা আজকে থেকেই। আজকে সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া গেল। এখানে কিন্তু আপনার ঘটনাস্থলেই 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পরে আরো একজন মারা যান এবং আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো 4 জন। আমরা যেটা দূর কথা বলেছি, জানতে পেরেছি যে একজনের মরদেহ অনেক আগেই হস্তান্তর করা হয়েছে, যার বাড়ি ভাঙ্গা উপজেলাতে। বাকিদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া হাসপাতাল থেকে শেষ হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর আমরা জানতে পেরেছি, বাকিরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি যে স্থানীয়দের সাথে কথা বলেছি, যে পদ্মা সেতু চালু হওয়ার পরে এই মহাসড়কে কিন্তু আপনার গাড়ির যে চাপ, এটি কিন্তু অনেক বেড়ে গেছে। তারা দাবি জানিয়েছেন যে এই মহাসড়কটি আরো প্রশস্ত করে 4 লেনের করার জন্য, কারণ এখানে প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন তারা হচ্ছেন। সোয়া। জি হিমেল, খুবই দুঃখজনক একটি ঘটনা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও 1 শ্রমিক। সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ঝড়ে ছিঁড়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার পড়েছিল ক্ষেতের মধ্যে। একদল শ্রমিক ভুট্টা খেতে কাজ করতে গেলে
বিদ্যুৎ সরবরাহ শুরু হয়, বিদ্যুৎ স্পর্শে আহত হন তারা। ঘটনাস্থলেই মারা যায় কলেজ ছাত্র জামেদুল ইসলাম। আহত ৩ জনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেয়ার পথে রব্বানী ও শাহিনের মৃত্যু হয়। আহত জয় ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনাদের আরো খবরাখবর জানাতে চাই। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার থেকে খেতে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সেই খবর আমাদের একটু জানাবেন বিস্তারিত, এবং আহত যিনি আছেন জয়ের কথা বলছিলাম, তিনি কি আশঙ্কা মুক্ত কিনা এখন? তারা দল বেঁধে কাজ করতে গিয়েছিল পঞ্চগড়ের ঢাকসামারা ইউনিয়নের ফকিরহাট এলাকা। এখানে কিছুক্ষণ আগে আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের তথ্যটি জানিয়েছেন যে 2 জন এই পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। তাদেরকে এখানে রাখা হয়েছে এবং জয়ের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। তারা বলছিলেন যে আজ সকালবেলা ফকিরহাট এলাকায় একটা ভুট্টা খেতে তারা কাজ করতে গিয়েছিল। সেখানে হঠাৎ একটা বৈদ্যুতিক তার এখানে ছেড়ে পড়েছিল, ফলে এখানে যারা শ্রমিকদের কাজ করতে গিয়েছিল তারা হঠাৎ বিদ্যুৎ সংযোগ দিলে কিন্তু তারা কিন্তু সেখানে আক্রান্ত হন এবং সেক্ষেত্রে আমরা শুনেছি যে জামিদুল ইসলাম, সে কলেজ ছাত্র, সে কিন্তু জীবিকার তাগিদে পরিবার চালানোর জন্য মূলত সে মাঝে মধ্যেই সে দিন মজুরে কাজ করে। সে কিন্তু ঘটনাস্থলে আহত হয়ে মৃত্যুবরণ করেন এবং 3 জন যাকে অর্থাৎ রব্বানী, শাহিন এবং জয়কে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে, রব্বানী এবং শাহিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং জয়ের অবস্থা আশঙ্কাজনক হয়, কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে রংপুর। জি রনি, আপনি জানাচ্ছিলেন পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টের সেই ঘটনাটি। নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে আজও 32 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের হেফাজতে নিয়ে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে। বিজিবি জানায় গত রাত 1টা থেকে 2টার মধ্যে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর ও ময়মনসিংহের বিভিন্ন সীমান্ত দিয়ে 32 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে নারী 22 জন, পুরুষ 9 ও 1 জন শিশু রয়েছে। গুজরাট সহ বিভিন্ন প্রদেশ থেকে তাদের ধরে প্রথমে কলকাতায় আনা হয়, পরে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় বিএসএফ। এর আগে গতকাল ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করে বিএসএফ। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে বিএসএফ এর এক সদস্যকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নূরপুর 71 বিএসএফ ক্যাম্পের সদস্য। সকালে জহুরপুর সীমান্তের সাতরশিয়া এলাকায় গরু ছাগল চড়াচ্ছিল এক রাখাল। এ সময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে গণেশকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। সিলেটে জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো প্রবল বেগে বানের জল ঢুকছে লোকালয়ে। এতে নতুন নতুন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে যাচ্ছেন বানভাসীরা। 57টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 6টিতে অর্ধশতাধিক পরিবার গতকাল রাত পর্যন্ত আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব কেন্দ্রে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার 188 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে। আরো খবর জানাতে চাই এই বিষয়ে আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমার সঙ্গে যোগ দিয়েছেন। রিপন, আপনি তো সকাল থেকে আমাদের বন্যার খবর জানাচ্ছিলেন। এখন একটু জানতে চাই, যেই 57টি কেন্দ্রের কথা বলা হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ কি দুর্গত এলাকার মানুষরা পাচ্ছেন কিনা, এবং এই বিষয়ে প্রশাসন কি বলছে? ছোঁয়া, আসলে যে 57টি আশ্রয়কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সে সকল জায়গায় সবগুলোতে এখন পর্যন্ত লোকজন উঠেনি এবং এখন পর্যন্ত 6টি আশ্রয়কেন্দ্রে লোকজন উঠেছে এবং
46টি পরিবার গত রাতের হিসাবে এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এই 46টি পরিবারকে গত রাতে তারা সরকারের যে ত্রাণ তৎপরতা, যে ত্রাণ সহায়তা সেটা তারা পৌঁছে দিয়েছেন। কিন্তু আজ সারাদিনে কিন্তু এই গ্রামগুলোর অবস্থা আরও নাজুক হয়েছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে পানি প্রবাহ এই গ্রামের এই ভাটির দিকে যাচ্ছে, সেটা প্রতিনিয়ত গ্রামগুলোর যে বাড়িঘরের যে পানির উচ্চতা সেটা কিন্তু বাড়াচ্ছে, এবং সে কারণেই ভোগান্তি নতুন গ্রামে ভোগান্তি তৈরি হচ্ছে। সে সকল গ্রামের মানুষ আজও আশ্রয়ের খুঁজে যাচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, বিশেষ করে নারীরা বাড়ি ছাড়ছেন, পুরুষরা বাড়িঘরের নিরাপত্তার জন্য কষ্ট করে সেখানেই রয়েছেন, কিন্তু সেখানে তাদের খাবার দাবার সহ অন্যান্য যে ভোগান্তি রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে। এবং সবচেয়ে বেশি ভোগান্তি রয়েছে গ্রামে যে সকল মানুষ এখনও রয়েছেন তাদের ভোগান্তিটা। যারা আশ্রয় কেন্দ্রে গেছেন তারা হয়তো সহায়তা পাচ্ছেন, কিন্তু গ্রামে যারা আছেন তারা এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি। ছোঁয়া। জি, ধন্যবাদ রিপন সেই খবর আমাদের সঙ্গে জানানোর জন্য। পরিবারের সাথে ঈদ করতে কর্মস্থল ছাড়ছে মানুষ, বাস, ট্রেন, লঞ্চে বাড়ছে যাত্রী চাপ। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে চাই আপনাদের। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমার সহকর্মী শহীদুল হক সুমন আমার সঙ্গে যোগ দিয়েছেন। সুমন, ট্রেনগুলো কি সময় মতো ছাড়ছে এবং শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা কি আপনার চোখে পড়েছে কিনা, এবং নিশ্চয়ই যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, তারা কি বলছেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের একটু জানাবেন। বরাবরের মতোই কিন্তু আসলে চট্টগ্রামে যেই ট্রেনটি আসলে শিডিউল বিপর্যয় করে মারাত্মকভাবেই করে। আমি যদি বলি সেটি জামালপুরগামী বিজয় এক্সপ্রেস, আজকে সেটি 9টা 15-তে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা, এবং সেটি কিন্তু দুপুর 12টায় ছেড়ে গেছে, অর্থাৎ প্রায় 3 ঘন্টা সেটি বিলম্বে ছেড়ে গিয়েছে। এবং সকাল থেকে যেহেতু 9টা 15 ট্রেন, সেক্ষেত্রে কিন্তু যারা যাত্রীরা ছিলেন সেই ট্রেনের তারা কিন্তু আরো ঘন্টা দুয়েক আগ থেকেই স্টেশনে এসেছেন, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদের যে ভোগান্তি আমরা দেখেছি আসলে তারা বিরক্ত প্রকাশ করেছেন। তারপর আসলে স্টেশন কর্তৃপক্ষ বলছেন যেহেতু একটি ট্রেনই জামালপুর থেকে এসে আবারও সেটি ব্যাক করে আসলে যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে যান, সেক্ষেত্রে কিছুটা বিলম্বে সেটি পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা ম্যানেজমেন্টের কারণে আসলে সেটি কিছুটা বিলম্বে আসলে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। তার বাইরে আমরা লক্ষ্য করছি আর কোনো ট্রেনই কিন্তু আসলে নির্ধারিত সময়ের বাইরে গিয়ে ছেড়ে যায়নি, একেবারে নির্ধারিত সময় কাটায় গিয়ে সেই ট্রেনগুলো ছেড়েছে। ফলে অন্য ট্রেনে যে যাত্রীগুলো ছিলেন সবাই কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের চোখে মুখে আমরা যে ঈদে পরিবারের অন্যান্য স্বজনদের সাথে ঈদ করা যে আনন্দ, সেটি কিন্তু আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেখেছি। অনেকেই চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ছেন, অনেকেই কিন্তু চট্টগ্রাম আসছেন, অর্থাৎ যারা চট্টগ্রামের বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে থাকেন তারা কিন্তু চট্টগ্রাম আসছেন। এখন 12:30টায় কিছুক্ষণ আগে একটি ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গিয়েছে। পরবর্তী যে ট্রেন সেটি বিকেল 3টায় চাঁদপুরগামী, এবং পরবর্তীতে বিকেল 5টায় আরও একটি ট্রেন রয়েছে সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। সব মিলিয়ে আমরা লক্ষ্য করছি বিজয় এক্সপ্রেস প্রতিদিনই কিন্তু আসলে সেটি ঘন্টা 2-3 ঘন্টা বিলম্বে ছেড়ে যাচ্ছেন। তার বাইরে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছেন সেগুলো কিন্তু একেবারেই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছেন। আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে যেহেতু আজকেও অফিস কিংবা অন্যান্য পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, ফলে তেমন কোনো চাপ নেই। যারা যাচ্ছেন তারাও আসলে স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। আমরা গাদাগাদি করে ট্রেনে আসলে কাউকে যেতে দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন ছাদে, কিংবা যাতে ট্রেনের টিকিট ছাড়া কেউ যাতে ভ্রমণ করতে না পারে সেক্ষেত্রে তারা যেমন তদারকি করছেন, তেমনি যাত্রীদের কোনো আসলে ভোগান্তি হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করছেন। একইভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি ট্রেনের পাশাপাশি বাসেও কিন্তু আসলে সাধারণ যাত্রীরা কিন্তু তারা চট্টগ্রাম নগরী ছাড়ছেন, যদিও বা কোথাও আসলে টিকিটের নির্ধারিত দামের চেয়ে কিছুটা আসলে বাড়তি নেওয়ার কথা অনেকেই বলছেন। তারপরও স্বাচ্ছন্দ্যে, তার মানে সব মিলিয়ে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে আসলে যেতে পারছে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার আপনাদের কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে চাই। রাজশাহীর সিটি হাট থেকে আমার সহকর্মী তারেক মাহমুদ আমার সঙ্গে যোগ দিয়েছেন। তারেক, আর কিছুদিন পরে তো ঈদ, খুবই অল্প সময়, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখলেন, তারা দাম নিয়ে কি বলছেন, এবং আজকে পশু সরবরাহ কেমন সেখানে?
ক্রেতা বিক্রেতা এবং পশু সরবরাহ আমি হাটে দেখতে পাচ্ছি যে একদমই পরিপূর্ণ। ক্রেতাদের যে উপস্থিতি, বিক্রেতাদের যে উপস্থিতি এবং পশু সরবরাহ সব মিলিয়ে একদমই জমজমাট। রাজশাহীর এই যে সিটি হাটের যে পশু হাটটি রয়েছে, সকাল থেকেই ক্রেতারা কিন্তু রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে তারা পশু আনতে শুরু করেছে এবং হাটের একদম কানায় কানায় পরিপূর্ণ যদি বলা যায় যে হাটের প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত গোটা রাস্তা আসলে ব্লক হয়ে আছে এবং যে পশু এখন পর্যন্ত যারা বিক্রেতা রয়েছে বিভিন্ন এলাকা থেকে রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ এবং আরেকটি বিষয় বলে রাখি, এই উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় হাট কিন্তু এই সিটি হাট। এই সিটি হাটে এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসলে যারা ব্যাপারী রয়েছে তারা গরু এনে তারপরে কিন্তু এখানে বিক্রি করেন। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে গরু এসেছে রাজশাহীর সিটি হাটে এবং দাম দর নিয়ে ক্রেতারা বলছেন যে গত কয়েকদিনের থেকে গতকালকে থেকে দাম কিছুটা বাড়তি। এর কারণ পশুর যে সরবরাহ সেটি থাকলেও কিন্তু যারা ক্রেতা রয়েছে এবং ব্যাপারী রয়েছে তারা আসলে দাম যে দামে তারা বিক্রি করবেন সেই দামই কিন্তু তারা ধরে রেখেছেন। সে কারণে ক্রেতারা যে দাম বলছেন, দামের কারণে যে বনিবানা সেটি আসলে হচ্ছে না। গতকালকে বানেশ্বর হাটেও আমি দেখেছিলাম, এ বাদেও কিন্তু বানেশ্বরে গতকালকে প্রচুর পরিমাণে পশু বিক্রি হয়েছিল এবং সেখানেও কিন্তু শেষ পর্যায়ে আমি দেখেছিলাম যে বানেশ্বরে বাজার কিছুটা চড়া ছিল প্রথম অবস্থা থেকে। আজকেও কিন্তু সিটি হাটে প্রায় একই অবস্থা। সিটি হাটে আমি ক্রেতা বিক্রেতাদের সাথে একটু আগে কথা বলেছি, এই সিটি হাটে 60,000 থেকে শুরু করে ছোট মাঝারি যে গরুগুলো রয়েছে 1 লাখ 60, 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও 3 থেকে 4 লাখ টাকায় কিন্তু গরু রয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম রাজশাহী হাট যে বেশ জমজমাট এবং ক্রেতা উপস্থিতি যে অনেক বেশি, সেটি আমরা দেখছিলাম। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আর দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।